কেন অজিত দোভালের ডেরায়? গত বছর 5 অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সত্যিকার অর্থে ভারতের মাটিতে কিংবা রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি কোনো শীর্ষ কর্মকর্তা, যদি মন্ত্রী সমমর্যাদার, মন্ত্রী পদমর্যাদার কোনো কর্মকর্তার পদধূলি দিল্লিতে বা পা পড়েছে এমনটা কিন্তু হয়নি। কিন্তু প্রথমবারের মতো জানা গেল যে গত 2-3 দিন ধরেই এই আলাপটা চলছে, কিন্তু কোনো গণমাধ্যমে আসেনি বিধায় আলাপ করবার প্রয়োজন মনে করিনি। কিন্তু আজকে এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত একটি সম্মেলনে যোগদানের জন্য আগামী 18 নভেম্বর নয়াদিল্লি যাচ্ছেন। এর আগে বাংলাদেশ এবং ভারতের কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে, সেগুলো দেশের বাইরে 2-1টি দেশে হয়েছে। যেমন গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পরই সাথে সাথে সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের মধ্যে প্রথম দু দেশের মধ্যে একটা সাক্ষাৎ হয়। সেখানকার আলোচনা ও সিদ্ধান্ত মতে গত বছরের ডিসেম্বরে ঢাকায় দু দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আবার চলতি বছরের এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মুখোমুখি বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাছাড়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি লেভেলে এবং যৌথ নদী কমিশনের কারিগরি টিমের বৈঠকও হয়। পরবর্তীতে বাংলাদেশের পক্ষ থেকে কনসুলার সংলাপ এবং বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তাব থাকলেও দিল্লি তাতে সাড়া দেয়নি। কিন্তু এবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক এক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে, দ্যাট মিন্স 18 নভেম্বর তিনি আসলে যাবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ভারত মহাসাগরীয় 5 দেশের নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ তথা নিরাপত্তা সংলাপটি আগামী 20 নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। কলম্বো সিকিউরিটি কনক্লেভের অত্যাসন্ন 7ম আসরে বাংলাদেশ বিশেষভাবে আমন্ত্রিত। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তথ্য জানা গেছে, বহুপক্ষীয় এই আয়োজনের সাইডলাইনে হোস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে গেস্ট বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারও একান্ত বৈঠক হবে বলে জানা যাচ্ছে। ক্রম পরিবর্তনশীল উপ আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনৈতিক বাস্তবতা, বিশেষত দুই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনায় স্থান পেতে পারে। দিল্লিতে অবস্থান করা বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো আলোচনা হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য, শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানো হলেও দুই দেশের দায়িত্বশীল প্রতিনিধি পর্যায়ে আলোচনা এ নিয়ে কথা হয়েছে খুব সামান্য, যার জন্য বাংলাদেশ চিঠি দিয়েছে ঠিকই, কিন্তু আজও পর্যন্ত দিল্লি বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা ফেরত বিষয়ে সেই চিঠির কোনো জবাবই দেয়নি, চিঠিকে আসলে পাত্তায় দেয়নি। এ নিয়ে একাধিকবার মিডিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি বরাবরই এই বিষয়টি এড়িয়ে গেছেন। খলিলুর রহমান যাচ্ছেন আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে। এই খলিলুর রহমান কিন্তু সকল কাজের কাজই, আপনারা দেখেছেন যে পররাষ্ট্র উপদেষ্টাকেও আপনি অনেক পররাষ্ট্র বিষয়ে কাজে পাবেন না, কিন্তু খলিলুর রহমানকে পাবেন। তারেক রহমানের সাথে লিয়াজো করতে হবে, বৈঠক করতে হবে, কিংবা যুক্তরাষ্ট্রের সাথে লিয়াজো করতে হবে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ডিল করতে হবে,
কিংবা করিডোর নিয়ে কাজ করতে হবে, বন্দর নিয়ে কাজ করতে হবে, সব কিছুর মধ্যে কিন্তু খলিলুর রহমান আছেন। খলিলুর রহমান কি শুধুমাত্র একটা নিরাপত্তা সম্মেলনেই যোগদান করতে যাচ্ছেন, নাকি আরো অনেক কিছু? ভারতের সাথে কি বিশেষ কোনো নেগোসিয়েশনের ব্যাপারও থাকতে পারে? আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, ভারত সদা সর্বদা একটি কথা স্পষ্ট করে বলে আসছে যে আমরা একটি অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করি, এবং এমন একটি নির্বাচন প্রত্যাশা করি যে নির্বাচনটি পৃথিবীর সবার কাছে গ্রহণযোগ্য হবে, এবং আমরা সেই নির্বাচিত সরকারকে সহযোগিতা করব, সেই নির্বাচিত সরকারের সাথে কাজ করব। খলিলুর রহমান যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে ক্ষমতার জায়গায় যদি দেখা যায়, সকল কাজের কাজী হিসেবে দেখা যায়, খুব ইম্পর্টেন্ট একজন মানুষ, প্রথমবারের মতো ভারতের মাটিতে বৈঠক হতে যাচ্ছে। এর আগে যে বৈঠকগুলো হয়েছে সব বাহিরে হয়েছে, বাহির দিয়ে বহির্দেশে, কিন্তু এবার হচ্ছে নয়াদিল্লির মাটিতে সম্মেলন, পাশাপাশি অজিত দোভালের সাথে সাইডলাইনে বৈঠক হবে নিশ্চয়ই। তাহলে কি ইউনূস সরকার কি কোনো নেগোসিয়েশনে যেতে চাইছে ভারতের সাথে? নেগোসিয়েশনটা হলো কিনা এটি বোঝা যাবে। আমি বারবার বলি যে এই নভেম্বরে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। খলিলুর রহমান ফেরত আসবেন, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, কিংবা আরো প্রশ্ন আছে যে ইউনূসই আসলে নির্বাচন করতে পারবে কিনা, ইউনূসই নির্বাচন করে যাবে কিনা। এই আলাপটা খুব জোরালো ভাবে আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে, কারণ সেনাবাহিনী কিন্তু ফেব্রুয়ারির পরে আর থাকবে না। আপনারা জানেন গত 12 নভেম্বর সর্বশেষ অর্ধেক সেনাবাহিনী মাঠে আছে, অর্ধেক উঠে গেছে। এই অর্ধেকের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হয়েছে 12 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, 3.5 মাসের জন্য। এই 3.5 মাসের জন্য যদি নির্বাচন না করতে পারে সরকার, এবং অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, একপাক্ষিক নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করবে না, এরপরে সেনাবাহিনী থাকবে না। কাজেই ইউনূস সরকার একান্তভাবে চাইছে নির্বাচনটা করে যেতে, এবং করে যাওয়ার ক্ষেত্রে ভারতের বিশেষ মতামত থাকবে নিশ্চয়ই। মতামতটা ওইটাই, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারত এখনো কখনো বলেনি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, কিংবা বিশেষ কোনো দলকে নিয়ে বলেনি। ভারত চাইছে অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এই আলাপগুলো নিশ্চয়ই হবে। আমরা যেটি বললাম যে আমরা খলিলুর রহমান ফিরে এসে কার্যক্রম শুরু, কি কার্যক্রম হয় নির্বাচন নিয়ে, তার উপরে নির্ভর করবে যে আসলেই ভারতীয় সিগন্যাল নিয়ে এলো কি না। আমরা নিশ্চয়ই সেগুলো দেখবার জন্য অপেক্ষা করব।